Okay, welcome everyone in the marketing management class. Today we are going to start. We are going to provide our lecture on chapter 3, marketing management, collecting information and forecasting demand. আমরা এই চ্যাপ্টারটি নিয়েছি মার্কেটিং ম্যানেজমেন্ট বইয়ের 15th এডিশন থেকে। আমাদের এখানে প্রথম চ্যাপ্টারে আমরা মোটামুটি মার্কেটিং কাকে বলে, মার্কেটিং ম্যানেজমেন্ট কাকে বলে, মার্কেটিং ম্যানেজমেন্টের যে বেসিক ইস্যুস, বেসিক ফিলোসফি, এই রিলেটেড ইস্যুগুলো আমরা আলোচনা করেছি। তো এরপরে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে একটা কোম্পানিতে একজন মার্কেটিং যিনি ডিসিশন মেক করবেন, যিনি বা যারা, তাদের ডিসিশন মেকিং এর আগে কিছু ইনফরমেশন দরকার। অতীত প্রিভিয়াস ইনফরমেশন দরকার, কারেন্ট ইনফরমেশন দরকার, এবং পটেনশিয়াল সম্ভাব্য কি ঘটতে পারে সেই ইনফরমেশন গুলো দরকার। তো সেই ইনফরমেশনের সোর্স গুলো কি হতে পারে সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। From where we can collect the information and how can we analyze this information. তো এই আলোচনায় আমরা এই চ্যাপ্টারে গতদিনে করেছি, আজকে আবার একটু রিভিউ দিয়ে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলেছিলাম যে মার্কেটিং এর ইনফরমেশনটা ঠিক ওভারঅল কোম্পানির সব ধরনের ইনফরমেশন না, জাস্ট কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলো এবং এমন বিষয়গুলো যেগুলো কাস্টমারের রুচি, পছন্দ, আগ্রহ এবং ডিসিশনকে প্রভাবিত করতে পারে। এই জাতীয় যে বিষয়গুলো মার্কেটে ঘটছে সেই ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন, এবং এই ইনফরমেশন গুলোর সিস্টেমকে আমরা বলছি মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। মার্কেটিং ইনফরমেশন সিস্টেম এটা আমরা যদি সংজ্ঞা দেই, সংজ্ঞা আমরা বলেছি যে it consists of people, equipment and procedures to gather, sort, analyze, evaluate and distribute needed timely and accurate information to marketing decision makers. যারা মার্কেটিং ডিসিশন মেক করবেন তাদের জন্য যে সময়োচিত, টাইমলি, মানে প্রয়োজনীয়, সময়োচিত এবং একুরেট ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন গুলোকে গ্যাদার করা, সর্ট করা, অ্যানালাইজ করা এবং ইভ্যালুয়েট করার কাজ যে তিনটা পক্ষ করে, পিপল, ইকুইপমেন্ট এন্ড প্রসিডিউর, তাদেরকে বলা হয় মার্কেটিং ইনফরমেশন। তাদের নিয়েই হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। তো এই সংজ্ঞাটা আপনি খুব ভালো মতো বুঝবেন যদি নিচ থেকে শুরু করেন, একেবারে বটম থেকে। সেটা হচ্ছে যে মার্কেটিং ডিসিশন মেকাররা যে নিডেড, টাইমলি এন্ড একুরেট ইনফরমেশন গুলো দিয়ে ডিসিশন মেক করবেন, সেই ইনফরমেশন গুলোকে গ্যাদার করা, সর্ট করা, অ্যানালাইজ করা, ইভ্যালুয়েট করা এবং ডিস্ট্রিবিউট করার জন্য যে একটা প্রসিডিউর, যেখানে তিনটা পক্ষ থাকে, পিপল, ইকুইপমেন্ট এন্ড প্রসিডিউর, এই তিনটা পক্ষকেই মিলেই হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। তো এই মার্কেটিং ইনফরমেশন সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, বা তিন ভাবে, মানে মার্কেটিং ইনফরমেশন সিস্টেমের ডেফিনিশনটাকে আমরা বোঝার জন্য তিনটা স্টেজ এখানে দিয়েছি। প্রথমত হচ্ছে যে এখানে কয়টা পক্ষ থাকবে, তিনটা, পিপল, ইকুইপমেন্ট এন্ড প্রসিডিউর। দ্বিতীয়ত এখানে কাজটা কি হবে, গ্যাদার, সর্ট, অ্যানালাইজ, ইভ্যালুয়েট এন্ড ডিস্ট্রিবিউট ইনফরমেশন। আর ইনফরমেশন গুলো কি ধরনের হবে, সেটা হচ্ছে নিডেড, টাইমলি এন্ড একুরেট ইনফরমেশন। এই ছিল আমাদের সংজ্ঞাকে বিশ্লেষণ। এরপরে আমরা বলেছিলাম কম্পোনেন্টস অফ এ মডার্ন মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ আমরা যে মার্কেট থেকে ইনফরমেশন কালেক্ট করব অথবা কালেক্টেড ইনফরমেশন গুলোকে যে অ্যানালাইসিস করব, সেটার উৎসগুলো কি হবে, সোর্স গুলো কি হবে। এখানে আমরা তিনটা সোর্স আপনাকে সাজেস্ট করছি। নাম্বার 1 হতে পারে ইন্টারনাল রেকর্ডস, নাম্বার 2 হতে পারে মার্কেটিং ইন্টেলিজেন্স এবং নাম্বার 3 মার্কেটিং রিসার্চ। এই তিনটা উৎস থেকেই আমরা ইনফরমেশন সংগ্রহ করতে পারি। তো ইন্টারনাল কোম্পানি রেকর্ডস মানে হচ্ছে কোম্পানির হাতে যে প্রিভিয়াস রেকর্ড গুলো থাকে সেগুলো। মার্কেটিং ইন্টেলিজেন্স মানে হলো বর্তমানে কাস্টমারদের নিকট থেকে বা মার্কেট থেকে, চতুর্পার্শ্ব থেকে, এনভায়রনমেন্ট থেকে যে কারেন্ট হ্যাপেনিং ডাটা গুলো বা ইন ফিউচার যে
চেঞ্জ গুলো হতে পারে সেই ডাটা কালেকশনের যে সিস্টেম সেটাকে আমরা বলছি মার্কেটিং ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সকে আমরা অন্যভাবে বলতে পারি যে গোয়েন্দা। তো ইন্টারনাল কোম্পানি রেকর্ডস আর ইন্টেলিজেন্স এই দুটো আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়। তৃতীয় যেটা মার্কেটিং রিসার্চ, এটা আমরা আলোচনা এই চ্যাপ্টারে করবো না, এটার জন্য সেপারেট চ্যাপ্টারই আছে। মার্কেটিং রিসার্চ হচ্ছে সিস্টেমেটিক্যাল ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস মেথড। আপনারা যারা মাস্টার্স করেছেন তারা যে কোনো ভাবেই হোক রিসার্চটা পড়েছেন, রিসার্চ মেথোডোলজি এই জাতীয় কোর্স পড়েছেন সবাই। আর সমাজ কল্যাণে যারা পড়েছেন এত ফিল্ড রিসার্চ করে এসেছেন একেবারে। তারা যে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ রিসার্চের মানে পর্যায়গুলো সব দিক থেকে মোটামুটি ক্লিয়ার। তো মার্কেটিং রিসার্চেরও এরকম ওই মেথড গুলো ইউজ করতে হয়। স্ট্যাটিস্টিক্যাল যে কোরিলেশন রিগ্রেশন এগুলো ইউজ করে রিসার্চ করার সিস্টেম আছে। তো ওই চ্যাপ্টারটা আমরা মানে সেপারেট দেখবো। তবে আমাদের সিলেবাসের মধ্যে নিতে পারবো কিনা শিওর না, আমাদের তো অনেক পড়া, 4 মাসে পড়তে হবে। তো আমরা শুরু করেছিলাম গত ক্লাসে ইন্টারনাল কোম্পানি রেকর্ডস থেকে। ইন্টারনাল কোম্পানি রেকর্ডস হচ্ছে একটা কোম্পানির হাতে যে রেকর্ড গুলো থাকে, ফাইল। আপনার প্রত্যেক কোম্পানির কাছে অনেকগুলো ফাইল থাকে, প্রিভিয়াস ডাটা থাকে, গত 5-7 বছরের আপনার ইনফরমেশন আকারে থাকুক বা না থাকুক, ডকুমেন্ট আকারে থাকে। এটা মানে ইসের জন্য প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্ট আপনার রাখতে হয়। তো ওই ডকুমেন্ট গুলোই চাইলে আপনি ইনফরমেশন হিসেবে ইউজ করতে পারেন। সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল কোম্পানি রেকর্ডস। এর মধ্যে এই ইন্টারনাল কোম্পানি রেকর্ডসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্ডার টু পেমেন্ট সাইকেল, নাম্বার 2 হচ্ছে সেলস ইনফরমেশন সিস্টেম, এবং নাম্বার 3 হচ্ছে ডেটাবেস, ডেটা ওয়্যারহাউজিং এন্ড ডেটা মাইনিং। আই এম রিপিটিং, দ্য অর্ডার টু পেমেন্ট সাইকেল, নাম্বার 2 সেলস ইনফরমেশন সিস্টেম, এবং নাম্বার 3 ডেটাবেসেস, ডেটা ওয়্যারহাউজিং এন্ড ডেটা মাইনিং। তো এই 3টা বিষয়ের মধ্যে আমরা গত ক্লাসে 3টাই মোটামুটি আলোচনা করেছিলাম। যেমন দি অর্ডার টু পেমেন্ট সাইকেল, এটা সম্ভবত আপনাদের মনে আছে, গত দিনে আমি একাধিকবার এটা আলোচনা করেছি। কেউ একটু বলবেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আশা করি। অর্ডার টু পেমেন্ট সাইকেলটা বলতে কি বোঝায়? নাসির উদ্দিন। জি স্যার। হ্যাঁ, একটু অর্ডার টু পেমেন্ট সাইকেলটা যদি বলতেন। এটা হলো স্যার একটা পেমেন্টের একটা চক্র আর কি। তো এই চক্রটাকে আপনি 3টি ভাগে ভাগ করেছিলেন। চক্রের মধ্যে থাকে মেইনলি ওই যে কাস্টমার, তারপরে প্রোডাকশন, এমন কিছু বলেছিলেন আর কি। মানে পেমেন্টের যে চক্রটা আছে ওটাকে বোঝানো হয়েছে আর কি। এটার ডাটাটা এন্ট্রি হবে শুধু পেমেন্ট টোটাল কেন, ইন্টারনাল ডেলিভারির কোম্পানি চক্রটা হবে রেকর্ড। না? স্যার হবে স্যার। জি জি স্যার আমি জি, একটু আর বলি আর স্যার, কেউ? জি জি আমি প্লিজ। একটু বলি স্যার। জি অবশ্যই। এটা হলো স্যার ওই এই দা অর্ডার টু পেমেন্ট সাইকেলটা একটা যে সার্কেল, সেটা হলো থাকবে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবে স্যার, এরপরে ডেলিভারি থাকবে, এরপরে কাস্টমার থাকবে যারা আর কি 3টে সেল হয়ে গেছে। টু দা ফার্ম। জি, আর কেউ প্লিজ? জি স্যার, আমি বলি একটু স্যার। জি অবশ্যই। স্যার, অর্ডার টু পেমেন্ট সাইকেলে যেমন থাকবে সেলস রিপ্রেজেন্টেটিভ, ডিলার, তারপরে স্যার কাস্টমার যে কোনো ফার্মকে অর্ডার করে স্যার, এই অর্ডার ডকুমেন্টস, তারপরে স্যার তারপরে হচ্ছে সেলস ডিপার্টমেন্টে যে ইনভয়েস গুলো করে প্রিপেয়ার করে, তারপরে স্যার আগের পুরাতন ব্যাক অর্ডারের লিস্ট, এগুলার একটা ইনভেন্টরি লিস্ট, তারপরে স্যার যে শিপমেন্ট করি যে আমরা, সেই শিপিং বিল ডকুমেন্টস গুলো সংরক্ষণ করা হয় স্যার, এগুলোই। রাইট, থ্যাংক ইউ। আপনারটা আরেকটু পূর্ণতা পেয়েছে। এখানে আমরা বলছি একটা সাইকেল, চক্র, যে সাইকেলে অনেকগুলো স্টেজ থাকবে, ঘুরে ঘুরে আবার সেম জিনিসটা বারবার হবে। অর্থাৎ প্রতিটা ট্রানজেকশন অথবা প্রত্যেকটা সেলসে
হতে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়ে থাকে এটাকে আমরা বলছি অর্ডার টু পেমেন্ট সাইকেল। আর এই মানে সেলিং বা পারচেজিংটা তো রিপিটেডলি হয়, এই জন্য আমরা একটা সাইকেল হিসেবে বলেছি। তো এখানে আমরা বলেছি অর্ডার টু পেমেন্ট সাইকেলটা আপনার দেখেন, সেলস রিপ্রেজেন্টেটিভ, ডিলার্স, কাস্টমার্স তারা হলো প্রথমে অর্ডার করে, সেই অর্ডার গুলো পৌঁছে যায় হচ্ছে সেলস ডিপার্টমেন্টে, তারা হলো ইনভয়েস তৈরি করে এবং সেই ইনভয়েস গুলো ট্রান্সমিট করে কোথায়, বিভিন্ন ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টসে করে, তারপরে হচ্ছে ডেলিভারি ওয়্যার হাউস ডিভিশনে করে, ওয়্যার হাউস ডিভিশনে করে, তারপরে হচ্ছে এরপরে ডেলিভারি সেকশনে করে। বিভিন্ন ডিভিশনে যখন তারা এই ইনভয়েস গুলো তৈরি করে পাঠায়, ওই ইনভয়েস গুলো আমাদের জন্য ডকুমেন্ট হতে পারে। এরপরে হচ্ছে শেষে আরেকটা কথা বলেছি, যেগুলো আপনার দেশের বাইরে পাঠাতে হয়, এক্সপোর্টের সাথে রিলেভেন্ট, সেক্ষেত্রে আপনার বাড়তি কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়। তো এই যত ডকুমেন্ট আপনি তৈরি করলেন, অর্ডার রিসিভ করা থেকে শুরু করে সেই অর্ডারটাকে আপনার সেই অর্ডারের জন্য ইনভয়েস তৈরি করা, এবং যে অর্ডার গুলো আপনার অ্যাভেলেবল না, স্টকে নেই, সেজন্য আবার পাল্টা আরেকটা ইনভয়েস তৈরি করা যেগুলো আমাদের অ্যাভেলেবল না, এই সবকিছু মিলে যতগুলো ডকুমেন্ট আপনি করছেন, এবং ফাইনালি পেমেন্ট দেওয়ার সময় কাস্টমাররা যে পেমেন্ট দিচ্ছে, সেই পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে, সেজন্য যে সেপারেট ইনভয়েস বা ওই যে বিলিং ডকুমেন্ট তৈরি হচ্ছে, এই সমস্ত ডকুমেন্ট গুলোই আমাদের জন্য ইনফরমেশনের একটা সোর্স হতে পারে। কিভাবে হতে পারে? যে পেমেন্টটা কোন মেথডে করা হয়েছে, কোন সাধারণত মাসের কোন সময় পেমেন্টটা কাস্টমাররা করে থাকে, কোন কাস্টমারের নেচার কেমন, কে কোন সময় পেমেন্ট করতে অভ্যস্ত, কোন ব্যাংকিং সিস্টেম ইউজ করে পেমেন্টটা করা হয়, ব্যাংকিং নাকি বিকাশ নাকি নগদ নাকি পে অর্ডার, কিভাবে। তো এই যে মানে সিস্টেমটা, এই ট্রেডিশনটা বা ট্রেন্ডটা আপনি আইডেন্টিফাই করতে পারেন এই ডকুমেন্ট গুলো ঘাটাঘাটি করে। তো আমরা বলছি অর্ডার টু পেমেন্ট সাইকেলে, এই পুরো সাইকেলে বিভিন্ন ঘাটে ঘাটে ডকুমেন্ট তৈরি হয়, সেগুলোই আমরা ইনফরমেশন সোর্স হিসেবে ইউজ করতে পারি। নাম্বার ওয়ান গেল। আমরা বিস্তারিত একটু কম বলছি, কারণ এগুলো আমাদের পূর্ব আলোচিত বিষয়, আমাদের আজকে নতুন জিনিস পড়তে হবে, জাস্ট টাচ করে যাচ্ছি গতদিনের আলোচনাটা। স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এরপরে আমরা বলেছি দ্বিতীয় যেটা ইন্টারনাল রেকর্ডস এর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সেলস ইনফরমেশন সিস্টেম। সেলস ইনফরমেশন সিস্টেমটা কেউ একটু বলবেন? জি, রিয়াদুল করিম। সেলস ইনফরমেশন হচ্ছে স্যার কোম্পানির যত পরিমাণ সেলস হবে ওই সেলস গুলা একটা ডাটাবেজে ইনফরমেশন হিসেবে রাখা, যাতে পরবর্তীতে। জি, অটোমেটিক সিস্টেমে অথবা ডিজিটাল সিস্টেমে সেলস ডাটা রেকর্ডিং করার যে প্রসিডিউর, সেটাকে আমরা বলছি সেলস ইনফরমেশন সিস্টেম। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম বা বিভিন্ন ধরনের যে সুপার শপ গুলোতে ডাটা, সেলস ডাটা যে রেকর্ড করা হয় কম্পিউটারে, সেই সিস্টেমটাকে আমরা বলছি সেলস ইনফরমেশন সিস্টেম, যেখানে প্রোডাক্টের আইটেমের নাম, তারপরে প্রোডাক্টের যে প্রাইস, এরপরে যে মডেল নাম, তারপরে কোন কাস্টমার কিনলো, যদি কাস্টমার তার এটা বলে মেম্বারশিপ নাম্বারটা বলে, তখন কাস্টমারের নাম সহ কয়টার সময় কিনেছে, এই সব ডাটাগুলো খুব দ্রুত যেমন রেকর্ড হয়, আবার খুব দ্রুত কাস্টমারকে ভাউচারটাও দেওয়া যায়। এই যে বারকোড রিডিং সিস্টেমের মাধ্যমে সেলস করা হয়, এই সিস্টেমটাকে আমরা বলছি সেলস ইনফরমেশন সিস্টেম। এটা আলাদা ডকুমেন্ট তৈরি করতে হয় না, ওই সিস্টেমে অটোমেটিক্যালি অনেকগুলো ইনফরমেশন খুব দ্রুত রেকর্ডেড হয়ে থাকে। তা আমরা চাইলে এই ডাটাগুলোকেও ইউজ করতে পারি আমাদের সেলস এর ট্রেন্ড বোঝার জন্য। এরপরে হচ্ছে মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম। মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম আমরা বলেছি মূলত এটা হলো প্রিভিয়াস ডাটা না,
আমরা একটু আমরা বোধহয় সরি মার্কেট এটা সংশোধন করা হয় নাই, মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম না, আমাদের শিরোনামটা ভুল আছে। এটা হবে হচ্ছে ডাটাবেস, ডাটা ওয়্যার হাউসিং এন্ড ডাটা মাইনিং, যেটা আপনার এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, ডাটাবেস, ডাটা ওয়্যার হাউসিং এন্ড ডাটা মাইনিং। তো আমরা এটা বলেছি যে ডাটাবেস মানে হচ্ছে যে কাস্টমারদের নামে, এরপরে প্রোডাক্টের নামে, এরপরে হচ্ছে সেলস পার্সনদের নামে আমরা যে একটা ফাইল খুলি, এই ফাইলগুলোই হচ্ছে ডাটাবেস। এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নামে সেপারেট ফাইল তৈরি হয়, সেই প্রোডাক্টটা কতটুকু পরিমাণ স্টকে এই মুহূর্তে আছে, কতটুকু পরিমাণ আজকে সেল হয়েছে, বা এই মাসে কতটুকু সেল হয়েছে, কোন সময় বেশি সেল হয়েছে, কোন আইটেমটা হয়েছে, এগুলো সব ওই ফাইলে থাকে। কাস্টমার ডাটাবেজে সেরকম কাস্টমারের নামে আমরা ইনফরমেশন গুলো রেকর্ড করে থাকি, হয় আমরা ম্যানুয়ালি রেকর্ড করি অথবা অটো সেগুলো রেকর্ড হতে থাকে। যদি আমাদের সেলস ইনফরমেশন সিস্টেম থাকে তাহলে অটো সেখানে ফাইলের রেকর্ড গুলো জমা হতে থাকে। আর হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ ডাটা, সেলসম্যান ডাটা, তাকে টার্গেট দেওয়া হয়েছে, সে টার্গেটের কতটুকু ফিল আপ করেছে এবং কোন প্রোডাক্টটা সে বিক্রি করতে ব্যর্থ হয়েছে, কোনটা সে টার্গেট ফিল আপ করে বাড়তিও বিক্রি করতে পেরেছে, এইসব ডাটাগুলো তার নামে আমরা রেকর্ড করে রাখতে পারি, যেন নেক্সট তাকে প্রয়োজনে ট্রেনিং দেওয়া, প্রয়োজনে উৎসাহ দেওয়া, বা প্রয়োজনে কিছু ডিরেকশন দেওয়া, অথবা কোনো শাস্তির ভয় দেখানো কোনো একটা প্রোডাক্ট যদি কম বিক্রি করে, সেগুলো সেজন্য যে আমরা ইউজ করতে পারি। এই কারণে ডাটা তাদের নামে আলাদা ফাইল করা হয়। এই ফাইলগুলোই আমাদের জন্য ডাটাবেস। ডাটা ওয়্যার হাউসিং হচ্ছে যে ক্রোনোলজিক্যাল প্রিজার্ভেশন অফ দ্য ডাটা, সময়ানুক্রমিক যে ডাটা সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং। আর ডাটা মাইনিং হচ্ছে, মাইন মানে হচ্ছে খনন করা। ডাটা মাইনিং হচ্ছে গত 5 বছর বা 10 বছর আগের যে ডাটা, সেগুলোকে মাইন করাটাই হচ্ছে ডাটা মাইনিং। তো এই ডাটা মাইনিংটা হচ্ছে প্রয়োজনে কাস্টমারদেরকে ডাটা ট্রেন্ড গুলোকে মানে বোঝার জন্য, এমন কিছু বিষয় যেটা নর্মাল সাধারণ চোখে ধরা পড়ে না, সেগুলো হচ্ছে ডাটা মাইনিং। আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে একজন কাস্টমার সাদাটা না পেয়ে সে লালটা কিনলো, আপনার ওখানে রেকর্ড হবে যে আজকে লালটা ব্যাপক বিক্রি হয়েছে, আপনি সাদা চোখে দেখলে মনে হবে যেন যে লালটার ব্যাপক ডিমান্ড, আগামীকালকে আপনি আরো লাল আইটেম গুলো বেশি রাখবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে সাদাটা ছিল না বলেই লালটা কাস্টমাররা কিনেছে। তো এই যে আপনার ডাটা মাইনিং মানে স্পেশাল ডাটা ট্রেন্ড খুঁজে বের করার প্রক্রিয়াটা, এটা স্ট্যাটিস্টিক্যালি সম্ভব, সাদা চোখে সম্ভব না, এটাকে আমরা বলছি ডাটা মাইনিং। ক্লিয়ার এই তিনটা বিষয়? ডাটা ওয়্যারহাউসটা খেয়াল করতে পারেননি। ওয়্যার হাউস মানে হচ্ছে ডাটা হলো আপনার এটাকে কি বলে, ডাটাগুলোকে এটা যে হলো ডাটার গোডাউন, ডাটা যেখানে কমপ্লিটলি রাখা হয় সবকিছু। সময়ানুক্রমিক ভাবে যে ডাটা সংরক্ষণ করে রাখা হয়, এটা হচ্ছে জি জি। ডাটা ওয়্যার হাউস। ডাটাবেজ আর ডাটা ওয়্যারহাউস তো প্রায় সেমই তাহলে। ডাটাবেসটা হচ্ছে আসলে সেপারেট ফাইল করা কাস্টমারের নামে, প্রোডাক্টের নামে বা প্রোডাক্টের জন্য, আর হলো সেলসম্যানদের জন্য। আর সেটাকে যখন আপনি দীর্ঘ সময়ের জন্য সময়ানুক্রমিক ভাবে সংরক্ষণ করে রাখছেন, ওই ফাইলগুলোই ফাইলগুলোর সংরক্ষণশালাকে আমরা বলছি ডাটা ওয়্যার হাউসিং। জি, বুঝতে পেরেছি। আর ডাটা মাইনিংটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি এক্সপার্ট যারা, তাদের মাধ্যমে স্পেশাল কিছু ট্রেন্ড খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডাটা মাইনিং। ওকে, তো গেল আমাদের হচ্ছে ইন্টারনাল রেকর্ডস এর আলোচনা। এবারে আমরা আলোচনা করব যেটা গতদিনেও করেছি, সেটা হচ্ছে মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম। তো মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম, ইন্টেলিজেন্স মানে তো বলেছি যে গোয়েন্দাগিরি। মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম হচ্ছে আপনি মার্কেটে আপনার নিজের কাছে ডাটা নেই, বাট অন্যের মাধ্যমে ডাটা সংগ্রহ করা, এটা হচ্ছে মার্কেটিং ইন্টেলিজেন্স। তো মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম দেখেন যে এখানে সংজ্ঞা বলা আছে, সেট অফ প্রসিডিউরস এন্ড সোর্সেস that managers use to obtain everyday information about development in the marketing environment. মার্কেটিং এনভায়রনমেন্টে যে সেট অফ প্রসিডিউরস এন্ড সোর্সেস থাকে, যার মাধ্যমে
ম্যানেজাররা এভরিডে ইনফরমেশন গুলো কালেক্ট করে। আজ কি হয়েছে, এখন কি চলছে, মার্কেটে কি পরিবর্তন গুলো আসছে, কাস্টমারদের রুচি পছন্দ কোন দিকে মোড় নিচ্ছে, কাস্টমারদের বিরক্তি এবং অসন্তুষ্টি গুলো ঠিক কি ধরনের এই মুহূর্তে হচ্ছে, এগুলো সম্পর্কে আপনার যে জানার প্রয়োজনীয়তাটা সেটা আপনি পূরণ করতে পারেন মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম থেকে, কারণ এগুলো রেকর্ডেড ডাটায় পাওয়া যায় না। তো আপনি কি করতে পারেন এক্ষেত্রে, বেশ কয়েকটা সিস্টেম ইউজ করতে পারেন বা বেশ কয়েকটা উইন্ডো আপনি ওপেন রাখতে পারেন এই ইনফরমেশন গুলো কালেক্টের জন্য। সেগুলোকে আমরা 6টা বা 7টা উইন্ডো হিসেবে চিহ্নিত করেছি। দেখেন, নম্বর 1 হচ্ছে সেলসফোর্স। আপনি আপনার বিক্রয় কর্মীদেরকে কাজে লাগাতে পারেন। তাদেরকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে কাস্টমারদের নিকট থেকে এই ডাটাগুলো নিয়ে আসবেন, কি হচ্ছে মার্কেটে, কাস্টমারদের কমপক্ষে প্রতিদিন 10 জন কাস্টমারের সাক্ষাৎকার নেবেন, তাদের মোবাইল নম্বর সহ ডাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠাবেন, তাহলে আপনাদের ইনক্রিমেন্ট কনফার্ম হবে। সেলসফোর্স কে কাজে লাগানো যায় রিসেলার, অর্থাৎ যারা হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, এদেরকে আমরা বিশেষ ডিসকাউন্ট অফার করে বা বিশেষ ধরনের ফ্যাসিলিটি অফার করে তাদেরকেও ইউজ করতে পারেন। যে আপনারা যেহেতু কাস্টমারদেরকে সরাসরি সামাল দেন, আপনারা প্রতিদিন কমপক্ষে এই ইনফরমেশন গুলো দিলে আমরা সাধারণত সবাইকে 13% দিয়ে আপনাকে 15% ডিসকাউন্ট দেবো। তো কাজের বিনিময়ে খাদ্য আর কি, সেও রাজি হলো। এরপর এক্সটার্নাল এক্সপার্ট, আপনারা এরকম অনেক কোম্পানি আছে তাদেরকে ইউজ করতে পারেন, যাদের কাজই হলো মার্কেট সার্ভে করে রিপোর্ট দেয়া, এদেরকে আমরা ভাড়ায় খাটাতে পারি। তারপরে হচ্ছে মার্কেটিং ইন্টেলিজেন্স, সরি নেটওয়ার্কস। আপনি আরো কিছু নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন, সেই নেটওয়ার্ক গুলো আমরা এখানে দেখছি। দেখেন যে পারচেজ কম্পিটিটরস প্রোডাক্টস, তারপরে অ্যাটেন্ড ওপেন হাউস এন্ড ট্রেড শো, অর্থাৎ কম্পিটিটরদের প্রোডাক্ট কিনতে পারেন, বিভিন্ন ধরনের ট্রেড শো বা বাণিজ্য মেলায় যোগদান করতে পারেন, রিড কম্পিটিটরস পাবলিশড রিপোর্টস, কম্পিটিটরদের রিপোর্ট গুলো কালেক্ট করে সেগুলো আপনারা পড়তে পারেন। তারপরে স্টক হোল্ডারদের মিটিং এ জয়েন করলে তারা কিছু পরামর্শ দেয়, এমপ্লয়িদের সাথে পরামর্শ করলে বা তাদের সাথে কথা বললে তাদের কাছে কিছু আইডিয়া থাকে, সেই আইডিয়া গুলো আপনি নিতে পারেন। তাদের কাছে রিয়েল প্রবলেমটা ধরা পড়ে, কারণ তারা সরাসরি কাস্টমার সামাল দেয়, সরাসরি তারা মূল ম্যানেজমেন্টে থাকে। এরপরে কালেক্ট কম্পিটিটরস অ্যাড, কম্পিটিটরদের অ্যাড গুলো আপনি রেগুলার খেয়াল করতে পারেন, তারা কাস্টমারদেরকে সাম্প্রতিক সময় কি বলছে। সাপ্লায়ার যারা আপনাকে র মেটেরিয়াল সাপ্লাই দেয়, ওদের কাছে নতুন আইডিয়া থাকতে পারে। লুক আপ নিউজ স্টোরিজ অ্যাবাউট কম্পিটিটরস, কম্পিটিটরদের সম্পর্কে যে নিউজ স্টোরি গুলো প্রকাশিত হয় পত্রিকায়, স্যামসাং নতুন কি করতে যাচ্ছে, আইফোনের নতুন ভার্সনে কি কি আসবে, অথবা ওয়ালটন এখন কিভাবে কাজ করছে, এই জাতীয় তথ্যগুলো পত্রিকায় আসে, সেগুলো ভালো মতো পড়লে আপনি একটা আইডিয়া পাবেন যে কি হচ্ছে মার্কেটে। যেমন তুরস্ক এখন চিন্তা করছে আগামী 2023 সালে ইলেকট্রনিক কার মার্কেটে আনবে। তো এটা একটা আইডিয়া যে ইলেকট্রনিক কার আসলে মার্কেটে চলার সম্ভাবনা কতটুকু, তুরস্ক কেন চিন্তা করছে, নিশ্চয়ই তাদের কাছে কোনো ডেটা আছে। ওকে, এগুলোকে আমরা বলছি নেটওয়ার্ক। এরপরে দেখেন কাস্টমার্স, আমরা কাস্টমারদের কাছে রেগুলার সার্ভে করে যেমন ডাটা নিতে পারি, আবার কাস্টমারদেরকেই দায়িত্ব দিতে পারি। কাস্টমারদেরকে একটা প্যানেল আকারে যদি আমরা উপস্থাপন করি, তাহলে কাস্টমারদেরকে নিয়ে যদি আমরা একটা অ্যাডভাইজারি প্যানেল করতে পারি, তাহলে তারাই নিজেরা মাঝে মধ্যে মিটিং বসবে, সেই মিটিং এর প্রেস ব্রিফিং দিবে আবার পত্রিকায়। যেমন স্যামসাং গ্রাহক সমিতি বা স্যামসাং গ্রাহক পরিষদ, এই নামে যদি একটা অ্যাডভাইজারি প্যানেল তৈরি করতে পারেন, তাদেরকে একটা ব্যাচ দিবেন আর একটা পদবি দিবেন, তো দেখবেন যে তারাই স্যামসাং এর আর কি করা উচিত এরকম অনেক পরামর্শ নিয়ে আসবে। এরপর হচ্ছে গভর্নমেন্ট, সরকারের অনেকগুলো ডাটা সোর্স থাকে, সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন। যেমন সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয়, অথবা আপনার বিনিয়োগ বোর্ড, অথবা আপনার যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এদের কাছে অনেক ডাটা থাকে। এই ডাটাগুলো বলে দেয়, যেমন পরিসংখ্যান ব্যুরো আপনাকে বলে দিবে যে বাংলাদেশের জনসংখ্যার নিয়ে যে প্রতি 10 বছর পর পর যে সেন্সাসটা হয়, সেখানে ট্রেন্ডটা কি। যেমন এখন ইয়াং জেনারেশনটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বৃহত্তর অংশ। তো
থেকে আগামী 10 বছর পরে এটা হয়তো কমে যাবে, কারণ এখন তো নতুন মানে প্রজন্ম তো কম আসতেছে, ঘরে ঘরে একজন কি দুইজন। তো আগামী 10 বছর পরে এই ইয়াং জেনারেশনটা হয়ে যাবে হচ্ছে 30 থেকে 40 বছর বয়সী। তখন ওই বয়সী কাস্টমারের সংখ্যা বাড়বে, তো তখন ওই মার্কেটটা বেশি ফ্লারিশ করবে। এই ট্রেন্ডটা আপনি এই পরিসংখ্যান ব্যুরো থেকে জানতে পারেন। তারপরে কৃষির কি অবস্থা, সার্ভিস সেক্টরের কি অবস্থা, এক্সপোর্ট ইম্পোর্টে কোন প্রোডাক্টটা এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। যেমন এখন সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল খাওয়ার একটা জাগরণ তৈরি হচ্ছে। তো বাস্তবিক আসলে সরিষার তেল মার্কেট কতটুকু, বাংলাদেশের চাষের সম্ভাব্যতা কতটুকু, এই সব তথ্যগুলো আপনি পরিসংখ্যান ব্যুরোর রেগুলার ই থেকে, সার্ভে থেকে জানতে পারবেন। এগুলোকে আমরা বলছি গভর্নমেন্ট ডাটা সোর্স। তার লাস্ট হচ্ছে পারচেজ ইনফরমেশন। বিভিন্ন কোম্পানি আছে, তারা খুব এক্সক্লুসিভ ইনফরমেশন মার্কেট থেকে কালেক্ট করে এবং সেগুলো বিক্রি করে। তো সেই ইনফরমেশন গুলো হতে পারে আপনার জন্য খুব লাভজনক, আপনি প্রয়োজনে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। বিদেশি বিভিন্ন সংস্থা তারা এই জাতীয় রিসার্চ করে সেই রিপোর্ট বিক্রি করে, সেগুলো খুব অল্প দামে ক্রয় করে ফার্মের ডিসিশন মেকিং ইউজ করা যেতে পারে। তো এই ছিল আমাদের মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম। আমাদের পুরাতন পড়াই, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা প্লিজ? Any question from any corner, please? কাস্টমার অ্যাডভাইজারি প্যানেল যেটা, জি, ওইটা ওই হচ্ছে যে মানে এটা ছড়ায় দেওয়ার জন্য জিনিসটা, মানে কোনো মানে কাস্টমার ধারা একটা তৈরি করা, মানে অ্যাড দেওয়া এরকম কিছু এটা, না অ্যাডভাইজারি মানে কি? পরামর্শ। মানে কাস্টমার কাছ থেকে পরামর্শ নেওয়া। কাস্টমারদের কাছে পরামর্শ নিব। এখন কাস্টমাররা ইন্ডিভিজুয়াল পরামর্শ দিতে পারে, তা তো অনেক সময় দেয়, বা আপনি পার্সোনালি কাস্টমারদের সাথে নক করে করে জানতে পারেন। কিন্তু আপনি কাস্টমারদেরকে দিয়ে যদি একটা সংগঠন ফর্ম করে দেন, সংগঠন তখন আর কি তাহলে? তখন তারা কি করবে? ওই মানুষ আসলে পদ পদবি, এটা মানুষের চিরন্তন একটা মানে আকাঙ্ক্ষা, কেউ বলুক বা না বলুক। তো সুন্দর পদ পদবি দিয়ে একটা অফিসের ব্যবস্থা করে বা মাঝে মাঝে মিটিং সিটিং এর খরচ দিলে দেখবেন যে তারাই এই মানে রেগুলার আপনাকে পরামর্শ দিবে। যেমন গ্রামীণ ফোন ভোক্তা সমিতি নামে যদি একটা কিছু করে দেন, দেখবেন যে এখানে পদ নির্বাচনে দাঁড়ানো, নিজের পকেটের পয়সা খরচ করে নির্বাচন করার লোকের অভাব হবে না। এরাই বলবে গ্রামীণ ফোন এই করতে পারে, ওই করতে পারে, এই করা উচিত। এই আর কি। জি, বুঝতে পেরেছি। Any other question? সামনের দিকে যাই স্যার। Okay. এরপরে আমরা বলেছিলাম কালেক্টিং মার্কেটিং ইন্টেলিজেন্স অন দ্য ইন্টারনেট। ইন্টারনেট থেকে মার্কেটিং ইন্টেলিজেন্স সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি কালেক্টিং মার্কেটিং ইন্টেলিজেন্স। এখন তো ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। আপনি যদি একটু সিস্টেমেটিক্যালি উকি দেন বা কোথায় কোথায় ইনফরমেশন পাওয়া যায় সেটার একটা তালিকা সংগ্রহ করতে পারেন, আপনার জন্য বেশ সহজ একটা বিষয় হতে পারে। এক্ষেত্রে আমরা যে সাজেশন গুলো দিয়েছি, নাম্বার 1 হলো যে বিভিন্ন ধরনের কনজিউমার গুডস এন্ড সার্ভিস রিভিউ ফোরাম আছে ইন্টারনেটে। এখন তো ইন্টারনেট বলতেই আসলে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়া এখন অনেক পেজ আছে, অথবা রিয়েলি কিছু ওয়েবসাইট আছে যারা হলো কাস্টমারদের রিভিউ গুলোকে প্রকাশ করে। বিভিন্ন হয়তো সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করে তারা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। এখানে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ গুলো থাকে। তো সেই রিভিউ গুলোতে আপনি উক্তি দিলে বুঝতে পারবেন যে আপনার সম্পর্কে কাস্টমারদের রিভিউ কেমন, আর আপনার কম্পিটিটরদের সম্পর্কেই বা কাস্টমারদের রিভিউ কেমন। নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউটর অর সেলস এজেন্ট ফিডব্যাক সাইটস। তো যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারা মার্কেটে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে গিয়ে, বা যারা সেলস এজেন্ট আছেন তারা সেল করতে গিয়ে তারা যে অভিজ্ঞতার সম্মুখীন হন, তাদের এই ফিডব্যাক টুকু তারা প্রকাশ করে। সেই ফিডব্যাক গুলো আবার কোনো কোনো ওয়েবসাইট প্রকাশ মানে পাবলিশ করে। সারা দুনিয়ার সব বিক্রেতারা ওই ফিডব্যাক ওয়েবসাইটে উকি দিয়ে দেখে যে ফিডব্যাকের ধাঁচটা এখন কেমন চলছে। এই হচ্ছে ডিস্ট্রিবিউটর আর সেলস এজেন্ট ফিডব্যাক সাইট। তৃতীয় আমরা বলি কম্বো সাইট। কম্বো মানে কম্বাইন্ড। কিছু কম্বাইন্ড ওয়েবসাইট আছে যেখানে হলো কাস্টমাররা একদিকে তাদের রিভিউ দেয়, তাদের প্রবলেম গুলো তুলে ধরে, আবার ওখানে এক্সপার্টরাও থাকে, তারা সলিউশন দেয়। এগুলোকে আমরা বলছি কম্বো সাইটস।
এই এই ওয়েবসাইট গুলো আপনার জন্য একটা ইনফরমেশনের সোর্স হতে পারে। চতুর্থত আমরা বলছি কাস্টমার কমপ্লেইন্ট সাইটস। কাস্টমাররা কমপ্লেইন করে, এই সমস্যাগুলো নিয়ে কিছু ওয়েবসাইট আছে। সারা দুনিয়ার কাস্টমারদের কমপ্লেইন গুলো তারা সংগ্রহ করে এগুলো তাদের ওয়েবসাইটে তুলে ধরে। তো এগুলো আপনার জন্য কিন্তু খুব দারুণ একটা সোর্স। মানুষের প্রশংসা শোনার চেয়েও যারা ব্যবসা করেন তারা শুনতে চায় বেশি যে মানুষের কমপ্লেইনটা কোথায়। তো কমপ্লেইনটা শুনলেই খুব দ্রুত তারা নিজেদের প্রোডাক্টে বা নিজেদের সার্ভিসে সেই রিলেটেড সংস্কার আনার চিন্তা করে যে কম্পিটিটরের আগে আমরা এই জায়গাটা কারেক্ট করে ফেলবো। ফাইনালি হচ্ছে পাবলিক ব্লগস। পাবলিক ব্লগস বলতে বোঝায় যখন মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাস্টমার যখন মনের খুশি মতো বলে কাস্টমার সম্পর্কে, সরি কোম্পানির সম্পর্কে নিজেদের অনুভূতিগুলো তুলে ধরে, এগুলোকে আমরা বলছি পাবলিক ব্লগস। মনে চাইলো লিখে দিল ফিলিং হ্যাপি, অমুক প্রোডাক্ট কিনে এখন অনেক আমি আরামে আছি, অথবা ফিলিং ডিসগাস্টেড, একটা প্রোডাক্ট কিনলাম এত বিরক্তি লাগে, আমি খুবই মানে আশাহত। এই জাতীয় বিষয়গুলোর প্রভাব মার্কেটে পড়ে বা আপনি কাস্টমারদের গতি প্রকৃতিও বুঝতে পারেন। এই ছিল আমাদের অনলাইনে ইনফরমেশন কালেকশন বা অনলাইনে ইন্টেলিজেন্সের সিস্টেম। কোনো কোশ্চেন? একটু বলবেন স্যার। নাই। স্যার কম্বো সাইটটা একটু বলবেন। ও কম্বো সাইট। কম্বো সাইট মানে হচ্ছে কম্বাইন্ড ওয়েবসাইট, যেখানে কম্বাইন্ড বলতে বোঝাচ্ছি কাস্টমার এবং এক্সপার্ট উভয়েরই মতামত থাকে। অর্থাৎ কাস্টমার তার প্রবলেম বলে আর এক্সপার্টরা তার সলিউশন দেয়। বিশেষ করে টেকনিক্যাল যে বিষয়গুলো, মোবাইল, তারপরে সফটওয়্যার, ল্যাপটপ, এই জাতীয় জায়গাগুলোতে কাস্টমাররা তাদের সমস্যার কথা বলে। আমার ল্যাপটপে কাজ করতেছে না, আমার এটা অডিওতে ঝামেলা করছে, আমার ক্যামেরায় সমস্যা হচ্ছে। তখন আবার দেখবেন দু একজন এক্সপার্ট বলে আপনি এক কাজ করেন, রিস্টার্ট দেন অথবা এটা করেন, এই পার্টটা চেঞ্জ করলে আপনার জন্য সুবিধা হবে। এরকম কিছু জায়গায় কাস্টমাররা উকি দেয় কারণ সে ওখানে সলিউশন পায়। আর এখানে কোম্পানিগুলো তাকিয়ে থাকে দেখি কাস্টমাররা কি ধরনের প্রবলেম বললে আর কি ধরনের সলিউশন এখানে পাওয়া যায়। তো ওই ওয়েবসাইট গুলো আপনার জন্য মার্কেটিং ইন্টেলিজেন্সের একটা দারুণ সোর্স হতে পারে। এনি কোশ্চেন? নাই। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি কমিউনিকেটিং এন্ড অ্যাক্টিং অন মার্কেট ইন্টেলিজেন্স। দুটো উদাহরণ আমরা সম্ভবত গত ক্লাসে দিয়েছিলাম। যে স্টাফ হাব নামে একটা কোম্পানি, তারা হলো টিকেটিং কোম্পানি, বিভিন্ন ধরনের খেলার অথবা শো এগুলোর। তো এই এরা টিকিট বিক্রি করে বাংলাদেশে, যেমন সহজ.com বিভিন্ন পরিবহনের টিকিট বিক্রি করে, এরাও হচ্ছে বিভিন্ন শো এর টিকিট বিক্রি করে। একজন কাস্টমার এটা কিনেছে, বাট সেই শোটা দেরিতে হয়েছে, ডিলে করেছে, যে কারণে কাস্টমার বিরক্ত হয়েছে। সে আশা করেছে এই জন্য তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু ক্ষতিপূরণ দেয় নাই বলে সে সোশ্যাল মিডিয়ায় বিরক্তি জানিয়ে একটা পোস্ট করেছে এবং সে ছিল সেলিব্রিটি, সেটা খুব দ্রুত ভাইরাল হয়ে গেছে। তো এটা স্টাফ হাবের জন্য তো একটা রীতিমতো স্টাবিং বলা যায়, একটা ছুরিকাঘাত। তো তখন তারা দ্রুত তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে এবং সে আবার জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে হ্যাঁ আমি ক্ষতিপূরণ পেয়েছি। তো এই যে ব্যবস্থা গ্রহণ করা, সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন নিয়ে দ্রুত ফিডব্যাক দেয়া, এটা সম্ভব হয়েছে এই কোম্পানির পক্ষে। তারা যেহেতু ইন্টেলিজেন্স হিসেবে সবসময় খেয়াল রেখেছে কে কি বলে তাদের সম্পর্কে। আর আরেকটা হচ্ছে আরেকটা আমরা বলতে পারি যে মাই কোক, কোকের একটা অফার ছিল, মাই কোক অফার। তো এই মাই কোক অফার তারা হলো ওই যে ওই অফারটা একজন কাস্টমার পুরস্কার জিতেছে কিন্তু পুরস্কারটা তার হাতে পায়নি। হাতে পেতে দেরি হওয়ার পরে সে একটা পোস্ট দিয়েছে যে সে খুবই বিরক্ত, মাই কোক অফার এটা আসলে একটা মানে বাজে জিনিস। তো তার সেই পোস্টটা ভাইরাল হয়ে গেছে, ফলশ্রুতিতে এটা মানে কোক কোম্পানির চোখে পড়েছে, তারা দ্রুত অ্যাকশন নিয়েছে এবং সেই সেই সেলিব্রিটি আবার কি করেছে, ওই কোক এর প্রতি সে যে হ্যাপি সে ধরনের একটা লয়্যালটি পোস্ট দিয়েছে, একটা ছবি সহ, যে হ্যাঁ আমি এখন কোক খাচ্ছি, আমি কোকের প্রতি হ্যাপি কারণ কোক আমার কথা শুনেছে। তো এভাবেই মানে অনলাইন থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জাস্ট দুটো উদাহরণ এখানে আমরা বললাম। আপনারা আপনাদের কোম্পানিতে এরকম কোনো উদাহরণ যদি থাকে যে কাস্টমারের কমপ্লেইন টের পেয়ে
তারা সরাসরি আপনাকে করে নাই, বাট বাজারে আপনি এরকম শুনেছেন, শোনার সাথে সাথে আপনারা সিদ্ধান্ত মানে এর বিপক্ষে ব্যবস্থা নিয়েছেন। এরকম যদি কোনো ঘটনা আপনাদের থাকে, প্লিজ শেয়ার উইথ আস। আপনারা তো অনেক দিনের কর্পোরেট পার্সোনাল, কারো কি এরকম ঘটনা নেই যারা কাস্টমারের এরকম হয়েছে, মানে আমার তৃষ্ণা? সেই কোম্পানির ক্ষেত্রে যে এরকম এই দেখা গেছে যে ক্লায়েন্টের যে ডিভিডেন্ড আসে, তা যখন ক্লায়েন্ট কমপ্লেন করছে যে হ্যাঁ, আমার ডিভিডেন্ড এখন আসে নাই, তো আমরা সাথে সাথে ওই কোম্পানিতে ফোন দিয়ে ডিভিডেন্ড এনে তাকে দিয়েছি। তো এরকম হয়েছে। আচ্ছা, যাক আমরা একটা উদাহরণ পেলাম। আর কারো কোনো উদাহরণ আছে কি যে আপনারা তাদের কমপ্লেইন সরাসরি হয়তো পান নাই, কিন্তু আপনারা যে কোনো ভাবে জেনে দ্রুত সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন? স্যার আমি বলবো, জি প্লিজ, ফাজাল হোসাইন। আহ, স্যার আমাদের প্রোডাক্ট সাভারের দিকের কিছু কাস্টমারের কাছে যাইতো। আমাদের প্রোডাক্ট সেটা হলো মশারি সেক্টরটা স্যার, এরকম মশারি সেক্টর একবার খুব বেশি প্রোডাক্টে গন্ডগোল হয়ে গেছিল। আমাদের প্রোডাকশন মানে যারা ছিল তাদের গাফিলতির কারণে। এখন এত বড় যে প্রজেক্টের মানে এত বড় প্রোডাক্টের লসটা আমাদের ইয়াটা বহন করতে চাচ্ছিল না আমাদের মালিকটা বহন করতে না পারায় ওখানে মানে বলে দিছিল যে আমরা এটা ফেরত নেব না। যখন বলছে তখন তারা করছে কি আমাদের কাছ থেকে মানে প্রোডাকশন নেওয়া বন্ধ করে দিছে। বন্ধ করার পরে তারা ওখানে আবার স্ট্রাইক শুরু করে দিছে আমাদের আহ, মানে ফ্যাক্টরি ওই সাইডে। শেষমেশ না পারতে আমাদের মালিককে ওই ব্যয়ভারটা বহন করতে হয়েছে স্ট্রাগলের মাধ্যমে স্যার। আমাদের অন্য কারণে। রাইট, যাক আমরা দুটো উদাহরণ পেয়েছি। আমরা মোটামুটি মার্কেটিং ইন্টেলিজেন্স পার্ট শেষ করলাম। তো একটা হলো ইন্টারনাল রেকর্ডস শেষ করলাম, মার্কেটিং ইন্টেলিজেন্স শেষ করলাম। এ পর্যায়ে আমরা চলে যাব পরের অংশে, অ্যানালাইজিং দ্য ম্যাক্রো এনভায়রনমেন্ট। এটা কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম না, ম্যাক্রো এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, যে ফ্যাট না ট্রেন্ড, মেগা ট্রেন্ড? না স্যার, করি নাই। আচ্ছা, তো আমরা প্রিভিয়াস রেকর্ডটুকু এখানে কমপ্লিট করি। আমরা এটার জন্য আবার নতুন করে একটু রেকর্ড করি।